বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতির সাথে আমরা ইন্টারনাল রাজনীতিকে মিশাবো না। যদিও বারবার আমরা দেখেছি যে এই দেশের পররাষ্ট্রনীতি তখন মহিমান্বিত হয় তখন সফল হয়, তখন মর্যাদাপূর্ণ হয় যখন দেশের সাথে দেশের সম্পর্ক হয়। কিন্তু আমরা বারবার দেখেছি দেশের সাথে দলের সম্পর্ক হয়। আমি দীর্ঘদিন ধরে দেখছি, আমি এখন নিজেও রাজনীতিতে আসার কারণে আমাকেও প্রশ্ন করা হয়, আপনাদের দলের সাথে ভারতের সম্পর্ক কেমন? এটা একটা দেশের জন্য কতখানি অবমাননা করা। আপনারা যারা প্রশ্ন করেন আপনাদেরও এটা বোঝা দরকার। কখনোই এই জায়গাটাকে অ্যাকনলেজ করবেন না অথবা স্বীকৃতি দেবেন না যে দলের সাথে দেশের সম্পর্ক থাকে। দলের সাথে দেশের সম্পর্ক থাকা উচিত না। বড় কথা হচ্ছে এটা, সম্পর্ক থাকবে দেশের সাথে দেশের, এবং সব দল ওই জায়গায় একটা জায়গায় থাকা উচিত। যখনই এটার ব্যত্যয় ঘটে তখন কি হয় এটা আমরা দেখেছি, খুব বেশি দিন হয় নাই। কে আমার শত্রু কে আমার বন্ধু তার চাইতে বড় ব্যাপার হচ্ছে আমার কোথায় স্বার্থ, এটাকে ধরতে পারাটা জরুরি। পররাষ্ট্রনীতি হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্যু, এটা আমাদের ইস্যু না। আমরা চিন্তা করব কে চাকরি পাচ্ছে, কৃষক বীজ পাচ্ছে কিনা, সার পাচ্ছে কিনা, এগুলো নিয়ে। তো একটা সময় আসলে দেখা গেল যে এই পররাষ্ট্রনীতির এগেইনস্টে একটা দেশের যে প্রেফারেন্স এগুলা আমাদের ব্যক্তিদেরকেও এসে স্পর্শ করে। আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা যখন বলতে শুরু করেছি তখন দেখলাম আমাদেরকে মারা হচ্ছে, আমাদের সন্তানদেরকে হত্যা করা হচ্ছে, আমাদের চাকরিতে আঘাত পড়ছে। এমনকি আমার কৃষক কি পাবেন সেটাও নির্ধারিত হচ্ছে পররাষ্ট্রনীতির এগেইনস্টে আমার দেশের আত্মবিশ্বাস কতটুকু এটার উপরে। তো সুতরাং আমাদেরকে এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, কথা বলতে হবে, এটা হচ্ছে ব্যাপার। তো আমরা অনেকগুলো কথা শুনেছি, সেখানে আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম যে এখানে পরিবর্তনশীল যে ভূ রাজনীতির মধ্যখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, এবং এটা আসার কারণে আসলে আমরা বুঝতে পারছি যে আমরা আসলে কতখানি ভালনারেবল। আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য, আমাদের জীবনযাপনকে বন্ধ করে দেওয়ার জন্য শুধু একটা রেগুলেটর দরকার, যে এখানে একটু কারেন্টটা বন্ধ করে দেওয়া হবে, একটু গ্যাসটা বন্ধ করে দেওয়া হবে, এবং এটার দায় দায়িত্ব নিতে পারছে না। আমি গতকাল বলছিলাম একটা জায়গায় যে আসলে দেখেন এত বড় একটা ক্রাইসিস, গ্যাসের যে ক্রাইসিস, এটাতে সরকার একটিও দায়িত্বশীল কৈফিয়ত না দিয়ে ক্রাইসিসটাকে জাস্ট সময়টা পার করে দিল। কিন্তু এই সময়ের মধ্যে এই সরকারকে যারা ভোট দিয়েছেন এবং দেন নাই, এই সবাই কেমন ছিল, কেমন আছে, কেউ একটা কথাও বলেন নাই। এটাতে আরেকটা সৌভাগ্য ছিল যে এখানে আসলে অধিবেশন চলছে না সংসদের, এই কারণে আমরাও যে খুব বেশি প্রশ্ন করতে পারবো, তাদেরকে দিয়ে কথা বলাতে পারবো, তাদের রেসপন্স গুলো আপনাদেরকে জানাতে পারবো, এই সুযোগটা আমরা পাইনি। এটাই হয় আসলে। আমরা যে জীবনীগুলোর কথা শুনলাম, যে যারা জবাব দিতে চান না তারা কোনো না কোনো ভাবে মাথা ঘুরিয়ে রাখতে পছন্দ করেন, এবং আমরা দেখলাম যে আমরা আসলে ব্যস্ত, অনেক কিছু নিয়ে ব্যস্ত। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা, আজকে সকালে একটা লাশ পাওয়া গেছে, কোথায় বলেন? মানিকগঞ্জে, শহীদ মিনারের সাথে ঝুলানো। আমাদের বাংলাদেশটা আসলে এইটা। আমরা এটাকে রেখেও এখন অন্য কিছুতে ব্যস্ত। আমরা একজনের চোখ চলে যাচ্ছে, একজন শহীদ সালাউদ্দিন গতকাল একজন মারা গেছেন, তার জন্য ব্যস্ত নাই। আমরা এমন কিছু নিয়ে ব্যস্ত যেটা হচ্ছে চানাচুরের মতন, আমাদের খুব মুখরোচক কিছু খাদ্য দেয়, আমাদের কথা বলতে ভাল লাগে, মুখটা চালাতে ভাল লাগে, সেই জায়গায় এখন এখানে সবাই যেটা বলেছেন, আমি একটু যেটুকু শিখেছি সেটুকু আপনাদের সামনে একটু বলি। প্রথমটা হচ্ছে ভারসাম্যপূর্ণ কূটনীতি এবং বাণিজ্য নীতি, অর্থাৎ কে আমার শত্রু কে আমার বন্ধু তার চাইতে বড় ব্যাপার হচ্ছে আমার কোথায় স্বার্থ, এটাকে ধরতে পারাটা জরুরি। দ্বিতীয়, আমাদের দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ হিসেবে বঙ্গোপসাগরকে দেখা দরকার। এটা শুধু একটা সাগর না, একটা সমুদ্র না, আমাদের কাছে আমরা বাজেটে এটার অল্প একটু জায়গা দেখেছি, ব্লু ইকোনমি,
কিন্তু এখানে এ পর্যন্ত কোনো কাজ শুরু হয়নি। ব্লু ইকোনমির জন্য কিছু প্রেফারেন্স রাখা হয়েছে। তৃতীয়ত যেটা শুনেছি যে বাংলাদেশ ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ, এটা আমরা খুব খুব কমন জানি। এটার ব্র্যাকেটে একটা কথা থাকে, এটা হচ্ছে গরিবের বউ, তাই না? যে ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ মানে সবাই এখানে বেনিফিট খুঁজবে, কিন্তু এখানে কি রেখে গেল এটা খুঁজবে না। সুতরাং আমাদের একটা জিনিস বোঝা উচিত যে আমরা এখন থেকে নিজেদেরকে পরিচয় দেওয়া উচিত যে আমরা আঞ্চলিকভাবে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো। আমাদের পজিশনটা আমাদের বোঝা উচিত। আরেকটা জিনিস শিখেছি যে বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতির সাথে আমরা রাজনীতিকে, ইন্টারনাল রাজনীতিকে মিশাবো না। যদিও বারবার আমরা দেখেছি যে এই দেশের পররাষ্ট্রনীতি তখন মহিমান্বিত হয় যখন, বা তখন সফল হয়, তখন মর্যাদাপূর্ণ হয় যখন দেশের সাথে দেশের সম্পর্ক হয়। কিন্তু আমরা বারবার দেখেছি দেশের সাথে দলের সম্পর্ক হয়। আমি দীর্ঘদিন ধরে দেখছি, আমি এখন নিজেও রাজনীতিতে আসার কারণে আমাকেও প্রশ্ন করা হয়, আপনাদের দলের সাথে ভারতের সম্পর্ক কেমন? এটা একটা দেশের জন্য কতখানি অবমাননাকর। আপনারা যারা প্রশ্ন করেন আপনাদেরও এটা বোঝা দরকার। কখনোই এই জায়গাটাকে অ্যাকনলেজ করবেন না অথবা স্বীকৃতি দেবেন না যে দলের সাথে দেশের সম্পর্ক থাকে। দলের সাথে দেশের সম্পর্ক থাকা উচিত না, বড় কথা হচ্ছে এটা। সম্পর্ক থাকবে দেশের সাথে দেশের, এবং সব দল ওই জায়গায় একটা জায়গায় থাকা উচিত। এটার যখনই এটার ব্যত্যয় ঘটে তখন কি হয় এটা আমরা দেখেছি, খুব বেশি দিন হয় নাই। তো এখানে আমি শুরুটা করেছিলাম যেটা নিয়ে, যে আসলে আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের তরুণরা চাকরি পাচ্ছে, আমাদের কৃষক কি পাচ্ছে। আমরা যখন পররাষ্ট্রনীতির দিকে তাকাই তখন দেখি যে আমাদের আসলে কি কি জিনিস দরকার। এনার্জি সেফটি দরকার, ফুড সেফটি দরকার, বিনিয়োগে বৈচিত্র্য দরকার, এক আরএমজি দিয়ে আর কত আমাদের চামড়া শিল্পকে নিয়ে এগিয়ে নিয়ে আসা দরকার, যেগুলোকে উদ্দেশ্যমূলক ভাবে নষ্ট করে দেওয়া হয়েছে আমাদের সো কল্ড কল্যাণকামী প্রতিবেশীর কারণে। এই জায়গাগুলোকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। তাহলেই আমরা আধিপত্যবাদ বিরোধী কথা অন্তত বলতে পারছি, সেই জায়গাগুলোতে বলতে পারবো। আর আরেকটা জায়গায় আমি ব্যারিস্টার ফুয়াদের সাথে একমত যে এখানে ফিল্ডটা আসলে, পেরিফেরিটা আসলে অনেক বড়, স্কোপটা অনেক বড়। এখানে যদি একটু সেক্টর ওয়াইজ আমরা কাজ করতে পারি, কথা বলতে পারি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা যে আমরা ভবিষ্যতের জন্য কি বাছাই করব, ফোকাসটা কোথায় করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা অফকোর্স সিকিউরিটি নিয়ে আলাপ আলোচনা না করে কার কোথায় কি ভিডিও পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আলাপ আলোচনা করি। মানে আমরা এমনই অভাগা এক জাতি। তো আমাদের শফিক ভাই মাত্র বলে গেলেন, আমাদের চিফ প্রসিকিউটর তাজ ইসলাম সাহেব বললেন সভরেনিটি কি জিনিস, যে আপনার ইন্টারনাল ম্যাটারকে, যে আমার ইকোনমিক, ফুড, ফরেন, এই পলিসিগুলো কিভাবে হবে সেটা ঠিক করার সক্ষমতাটাই হলো আমার সভরেনিটি। তো আমাদের এখানে কিন্তু আমরা এক্সটার্নাল যে আধিপত্য সেটা নিয়ে আমরা অনেকক্ষণ আলাপ করেছি। সুতরাং আমি আমার বক্তব্যে খুব ছোট করে ইন্টারনাল আধিপত্য নিয়ে একটু কথা বলবো। সেটা হলো কর্পোরেট হেজিমনি। এই যে দেখেন বসুন্ধরা, তারা বিসিবি চেয়ারম্যানকে পর্যন্ত সরিয়ে দিয়েছে তাদের পাওয়ারের মাধ্যমে, কারণ ওনারা তার তৈরিকৃত বিটুমিন থেকে তৈরিকৃত ফুয়েল মুক্ত বাজারে নিজেরা বিক্রি করবে। তা আজকে যখন বসুন্ধরাকে যদি আপনি মুক্ত বাজারে তার নিজের ফুয়েল বিক্রি করতে দেন, বসুন্ধরা ঠিক যেভাবে তাদের টিস্যুর দাম হঠাৎ এক রাতের মধ্যে 75 টাকা থেকে 100 টাকা করে দিয়েছে, সেভাবে ফুয়েলের দাম সে ঠিক করবে। এটা আর গভর্নমেন্টের হাতে থাকবে না। তো এই যে আমার দেশের ফুয়েল প্রাইস এন্ড ফুয়েল পলিসি ঠিক করার সক্ষমতাটা আর আমার দেশের গভর্নমেন্টের কাছে থাকবে না, এটাও তো এক ধরনের আধিপত্যবাদ। কিন্তু আমরা সেটা চেনার চেষ্টা করি না, বুঝার চেষ্টা করি না। আমি তো মনে করি আনভিরকে আমাদের রাষ্ট্রপতি করে দেওয়া উচিত। অন্তত সেইভাবে আমাদের তার পাওয়ারের একটা স্ট্রাকচার আমরা পাবো, যে কতটুকু সে পাওয়ার। মানে রাষ্ট্রপতির তো অনেকটা দানা কেটে দেওয়া হয় না, তো অন্তত আনভিরকে একটু বন্ধ করার জন্য রাষ্ট্রপতি করে দিয়ে যদি আমরা থামাতে পারি। বাট এই গোল্ড থেকে শুরু করে কোনো কিছু, বাইতুল মোকাররমের হেড থেকে শুরু করে, উনি তো আর কিছু বাকি রাখে নাই। তো এই জায়গা থেকে আমরা কিভাবে, এই কর্পোরেট হেজিমনি থেকে আমরা কিভাবে বের হয়ে আসব, আমাদের এই সিকিউরিটি গুলো আমরা কিভাবে এনশিওর করব। তারপরে আরেকটা ব্যাপার, আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল ওয়াটার ল আছে, যেটা তো আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিমের অনেক
ব্যাপার আছে যে আপস্ট্রিমে যারা আছে তারা কতটুকু পাবে আর ডাউনস্ট্রিমে কতটুকু পাবে। আমরা সারা জীবনই কিন্তু দেখে এসেছি, তিস্তা নিয়ে বারবার কথা বলি, আমরা পাই না। আমরা কিন্তু কথাটা বলি কিন্তু কাজটা করি না। আপনাদেরকে একটু আমি যদি ইনফর্ম করি, পাকিস্তান আরো 2 বছর আগে এটা নিয়ে ইন্টারন্যাশনাল কোর্টে ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করেছে, কিন্তু আমরা কেন করতে পারছি না এখনো, অথবা আমাদের সেই সক্ষমতাটা তৈরি হচ্ছে না কেন? সেই জায়গাগুলোতে আমাদেরকে চোখ রাখতে হবে, আমাদেরকে আলাপ আলোচনা করতে হবে, এবং আমরা কিভাবে নিজেদেরকে আরো শক্তিশালী করতে পারবো এইসব পলিসি ইস্যুতে, সেগুলো আমাদের যেন সংসদে আলাপ হয় সে আশাটা রাখছি। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার মিলি খুব সংক্ষিপ্ত ভাবে বলার জন্য। আমাদের